সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ এক অবিশ্বাস্য আলোচনার ঝড় বয়ে চলেছে, কিন্তু সেই আলোচনার মূল স্রোত যেখানে থাকার কথা ছিল সেখানে তা পৌঁছতে পারেনি। এমন একটি দিনে যখন দেশের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত এবং স্মৃতির সম্মিলন ঘটেছে, তখন সেই ইস্যুটি যেন রাজনৈতিক গোলযোগের আড়ালে চাপা পড়ে গেল। আজ বাংলাদেশের ইতিহাসে একই সাথে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার দিন। একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার অধ্যাপক গোলাম আজমের মৃত্যুবার্ষিকী, অন্যদিকে সেই তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা ফেরানোর দাবিতে আপিল বিভাগের চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল, যে ব্যবস্থাটি শেখ হাসিনার সরকার বাতিল করে দিয়েছিল। যদি আমরা পেছনে ফিরে তাকাই, অধ্যাপক গোলাম আজম প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলার কারণেই দেশের রাজনীতি আজও তার সঠিক পথে হাঁটার চেষ্টা করে যাচ্ছে। এই সিস্টেমের আবির্ভাবে এরশাদের দ্রুত পতনকে ত্বরান্বিত করেছিল এবং বিএনপিকে ক্ষমতার মসনদে বসতে সুযোগ করে দিয়েছিল। বলা যেতে পারে গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির মূল আন্দোলন ছিল এই একটি ইস্যুকে কেন্দ্র করে আবর্তিত। 2012 সালে আওয়ামী লীগ এই ব্যবস্থা বাতিল করার পর টানা এক যুগ ধরে বিএনপি সহ সমস্ত বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অর্থাৎ আজকের দিনটি ছিল জামায়াতে ইসলামীর জন্য এক প্রকার সুদিন এবং রাজনৈতিক কৃতিত্ব অর্জনের দিন। অথচ দুর্ভাগ্যজনকভাবে ঠিক এই দিনে দলটির নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে সমালোচিত ও ধিক্কৃত হচ্ছে। এই দোষ অন্য কারোর নয়, সম্পূর্ণ নিজেদের। কাণ্ডটি ঘটিয়েছেন জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। নিউ ইয়র্কে দেওয়া এক বক্তৃতায় তিনি ৭১-এর ইস্যুতে হঠাৎ করে ক্ষমা চেয়ে বসেছেন। ঘটনা আরও রহস্যময় হয়ে ওঠে যখন জানা যায় তিনি সেখানে প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে দেশের নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে দীর্ঘ বক্তৃতা করছিলেন। কিন্তু সেই দীর্ঘ বক্তৃতার একটিও গুরুত্বপূর্ণ অংশ দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে স্থান পেল না। কেবল একটি বাক্য জামায়াতের আমির ক্ষমা চাইলেন, গোটা মিডিয়াকে ছয়লাভ করে দিয়েছে। এই এক শিরোনামে পুরো প্রেক্ষাপট এমনভাবে পাল্টে গেল যে দেখে মনে হচ্ছিল যেন ১৯৭১ সালের যুদ্ধটি আসলে জামায়াত বনাম বাংলাদেশ হয়েছিল। যেন একদিকে জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজম আর অন্যদিকে শেখ মুজিবুর রহমান দাঁড়িয়েছিলেন। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জামায়াতে ইসলামী সে সময় শুধু এই দেশ ভাগ না হওয়ার পক্ষে ছিল, যাতে ভারতের আধিপত্য এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত না হয়। পরে এটাই ছিল তাদের মূল রাজনৈতিক দর্শন। তারা সে সময় পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে লড়েছিল। এই বিষয়টিও কিন্তু প্রতিষ্ঠিত সত্য। এর প্রমাণ হিসেবে দেখা যায় এক সময়ে পাকিস্তানের সরকারই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাদের মূল ভয় ছিল দেশটা স্বাধীন হয়ে গেলে তা ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয় কিনা। এই গভীর রাজনৈতিক ভয় কি আজ বাস্তব নয়? গত এতগুলো বছর ধরে বাংলাদেশ কি ভারতের প্রভাবধীন ছিল না? শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কি ভারতের একটি শাখা হিসেবে কাজ করেনি? তারা কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির একটি শাখা হিসেবে বাংলাদেশে রাজনীতি পরিচালনা করেনি? যদি এই আশঙ্কাগুলো আজ সত্য প্রমাণিত হয়ে থাকে, তাহলে জামায়াত ভুলটা কোথায় করেছে? গণহত্যা তো চালিয়েছিল পাকিস্তানি বাহিনী, জামায়াতের সেখানে দোষটা কি? জামায়াত তো কোনো দলীয় সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কাজ করেনি। সে সময় তাদের রাজনৈতিক ভুল হয়তো একটা ছিল যে তারা ভারতের ভয়ের কারণে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়নি, বরং বিপক্ষে ছিল। কিন্তু পক্ষে না থাকার মানে কি কোনো অপরাধ বা গণহত্যার সাথে সরাসরি জড়িত থাকা? যদি এই যুক্তি ধরে আমরা চলি, তাহলে তো বর্তমান প্রেক্ষাপটে আরও অনেক দল এবং ব্যক্তির বিচার হওয়া উচিত। যেমন যদি নীরবতা বা পক্ষ না থাকার মানেই দোষ হয়, তাহলে ২০২৪ সালের আন্দোলনে যারা আওয়ামী লীগের সাথে থাকার কারণে জাতীয় পার্টি সহ সব বামদের বিচার হওয়া উচিত। একইভাবে সে আন্দোলনের বিপক্ষে ফেসবুক স্ট্যাটাস দেওয়া বুদ্ধিজীবী বিচার হওয়া উচিত। সে সময় যারা চুপচাপ ছিলেন সেই প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কই সেই দাবি তো কেউ করছে না, এই দেশে কেউ করছে না। আসলে জামায়াতের এই মুহূর্তে সুখে থাকলে ভূতে কিলায় এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে। সুখ যেন তাদের কপালে একদমই সয় না। একদিকে ছাত্র শিবিরের ছেলেরা সারা দেশে একের পর এক রাজনৈতিক জয় ছিনিয়ে এনে জামায়াতকে সাংগঠনিকভাবে ক্ষমতায়িত করছে, অন্যদিকে সেই জামায়াতের শীর্ষ
নেতারা অবুঝের মতো নিজেদের রাজনৈতিক ইমেজ জলাঞ্জলি দিচ্ছে, বারবার বিতর্কিত সব কথা আর কাজ করে ক্ষমতা থেকে ছিটকে পড়ছে এবং নিজেদের গন্তব্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে। জামায়াত নেতাদের আজ বুঝতে হবে, মিডিয়ার স্রোত কখনোই তাদের পক্ষে নয়। দেশের 90% মিডিয়া হয় বিএনপি নয় বাম অথবা লীগের দখলে। ফলে তাদের মুখ থেকে বের হওয়া স্বাভাবিক একটা কথাকেও এরা ঘুরিয়ে পেঁচিয়ে ৭১-এর দিকে ঠেলে নিয়ে যাবে, তিলকে তাল বানিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাবেই। আজ মিডিয়ার কোথাও কি দেখছেন? কেউ বলছে বা লিখছে যে আজ তত্ত্বাবধায়ক সরকারের জন্মদাতা অধ্যাপক গোলাম আজমের মৃত্যুবার্ষিকী। না, পাবেন না, কিন্তু ঠিক সেই 1000 মাইল দূরে বসে দেওয়া জামায়াত আমিরের বক্তব্য নিয়ে হইচই ফেলে দিয়েছে। কারণ মিডিয়ার দায়িত্বশীলরা সাংবাদিকদের এটাই শিখিয়েছে যে জামায়াতের ভুল সবার আগে তুলে ধরতে হবে, আর বিএনপির ভালোটা সবার আগে তুলে ধরতে হবে। সেই প্রেক্ষাপটে জামায়াতের আমিরকে যখন প্রশ্ন করা হয়েছিল ৭১-এ তাদের ভূমিকা নিয়ে কিছু বলবেন কিনা, তখন তিনি খুব সহজে বলতে পারতেন এটা একটি সেটেলড ইস্যু, এটা মীমাংসিত ইস্যু, এর আগে বহুবার এটা নিয়ে কথা হয়েছে, নতুন করে কিছু বলার নেই। কিন্তু তিনি কি করলেন? তিনি সেই ঘুরিয়ে পেঁচিয়ে ৭১-এর চেতনাকে নতুন করে জাগ্রত করে দিলেন। তিনি ক্ষমা চাইলেন। সম্মানিত আমির জামাত, আপনার বুঝতে হবে মিডিয়া কি চায়। আপনি কেন এটা মীমাংসিত ইস্যু নিয়ে আবার ক্ষমা চাইতে যাবেন? আপনি কি মনে করেন নিজামী, সাইদি, মুজাহিদ, মীর কাসিম আলী মিন্টুরা অপরাধ করেছে? কেন আপনি জোর গলায় বলতে পারলেন না যে ৭১-এ জামায়াত যে আশঙ্কায় দেশ স্বাধীনের পক্ষে ছিল না, অর্থাৎ ভারতের করদ রাজ্য হওয়ার আশঙ্কা, সেটাই কি আজ বাস্তব নয়? এক রাক্ষসের কবল থেকে রক্ষা পেয়ে দেশটা কি আরেক রাক্ষসের কবলে পড়েনি? আর এই ক্ষমাটা কার কাছে চাইলেন? আওয়ামী লীগের কাছে, শাহবাগের তথাকথিত চেতনাবাজদের কাছে, নাকি বিএনপির চেতনাবাজদের কাছে? দেশের 18 কোটি জনগণ কি এক বাক্যে বলছে যে আপনার ক্ষমা চাইতে হবে? এই ক্ষমা 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 আর কত ভাই? এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেটিজেনরাও। জিসান নামের এক নেটিজেনের ক্ষোভের সঙ্গে লিখেছেন, জামায়াতের উচিত একটা মিটিং ডেকে মিডিয়া কি বলবে আর কি বলবে না সেটা ঠিক করা। এই ৭১-এর ইস্যুতে সবাই চুপ হয়ে গেলেও আমির সাহেব আবার সবাইকে আলোচনা করার সুযোগ করে দিলেন। নির্বাচনের আগ পর্যন্ত এই ৭১ প্রসঙ্গে আর যেন কেউ কথা না বলে। তাদের কাছে আপনি সারা জীবন ক্ষমা চাইলেও তাদের মন ভরবে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, চেতনা ব্যবসা দিয়ে আপনাকে ক্রমাগত আক্রমণ করা। এই চেতনা ব্যবসাটাই হচ্ছে এদের রাজনীতি, এদের দেশ ধ্বংসের রাজনীতি। শুধু বামপন্থীরা নয়, এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো যাদেরকে এতদিন জামায়াত নিজেদের বন্ধু মনে করত, তাদের শিশুরাও এখন সমালোচনার মুখর। কেউ কেউ তো এটাও বলছেন যে জামায়াত যেহেতু ভুল স্বীকার করে ফেলেছে, তাদের এখন শাস্তিটাও নিতে হবে, তাদের ভুলের মাসুল দিতে হবে, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যেমন দেখুন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাহিন সরকার কি বলছেন। তিনি লিখেছেন, জামায়াতে ইসলামী দ্বারা এদেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে। তারা যেটা করেছে সেটা হলো গণহত্যা। যদি সেটা সামান্য ভুলই হতো, তবে 24-এর পরবর্তী সংবিধান সংস্করণের সুপারিশে তারা গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করত না। মাহিন সরকার সরাসরি অভিযোগ করছে না যে জামায়াতের নেতা তাদের বক্তব্য দিয়ে পরোক্ষভাবে গণহত্যার কথা স্বীকার করে ফেলেছেন। তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণ অবশ্যই গণহত্যাকারী গাদ্দার জামায়াতের ব্যাপারে সচেতন। ভাষাটা খেয়াল করুন, জামায়াতের নেতা কয়েকদিন আগেও এসব জুলাই গাদ্দারের কাঁধে উঠেছিল, একেবারে মাথায় নিয়ে নাচছিল, নিজেদের জনশক্তি পাঠিয়ে ওদের অনুষ্ঠান সফল করেছে। গোপালগঞ্জে হাসনাত সার্জিসদের উদ্ধার করতে গিয়েছিল, কোথাও এরা আক্রমণের শিকার হলে এনসিপির আগেই মাঠে প্রতিবাদ জানিয়েছে জামাত। জামায়াত শিবিরকে গাদ্দার বলছে। শহীদ কাফেলা নাকি এখন নাহিদদের কাছে প্রতারকের দল, গাদ্দারের দল। তো এদের দুধ কলা খাওয়ানো যে ভুল ছিল সেটা কিন্তু আগেই বলেছিল ভিপি সাদিক কায়েমরা। বারবার সতর্ক করেছিলেন জামায়াতের নেতাদের, কিন্তু তখন কে শোনে কার কথা? কেউ এসব কথাই কান দেননি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জামায়াতের জনপ্রিয়তা ধ্বংস করার পরিকল্পিত ভাব মুক্তিযুদ্ধদের মতো ইস্যুকে সামনে আনা হচ্ছে বারবার। বিএনপিও বুঝে গেছে জামায়াত যদি ইলেকশন করে তবে ক্ষমতায় যাওয়া তাদের জন্য কঠিন হবে, ধানের শীষের জন্য জেতা খুব কঠিন হয়ে যাবে। এমনকি তারা ক্ষমতায় গেলেও জামায়াতের মতো শক্তিশালী বিরোধী দল যদি থাকে তবে দেশের লুটপাট চালানো যাবে না।
ফলে তারা এটাও চায় না যে জামায়াত অন্তত বিরোধী দলেও থাকুক। তাই ইনিয়ে বিনিয়ে প্রচার করছে একবার আনুষ্ঠানিকভাবে ৭১-এর জন্য ক্ষমা চাইতে পারলেই কেল্লা ফতে, খুব সহজেই নিষিদ্ধের আওয়াজটা তোলা যাবে। কেন বিএনপির সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুরা সেই আওয়াজ উঠিয়েছে সেটা এই প্রেক্ষাপটে স্পষ্ট। জামায়াতের শীর্ষ নেতাদের জন্য আমাদের ফ্রিতে দুটি পরামর্শ থাকবে। প্রথমত, ফরগেট ৭১ ভুলে যান। পারলে নিজস্ব মিডিয়া গড়ার দিকে মনোযোগ দিন। দরকার হলে সাবেক শিবিরদের ভেতর থেকে খুঁজে খুঁজে যোগ্য লোক বের করে সেক্টর ভিত্তিক দায়িত্ব দিন। নিজেদের পায়ে আর নিজেরা কুড়োল মারবেন না। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই সুসময়কে দুঃসময়ে রূপান্তর করে দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না। দর্শক, আপনারা কি মনে করেন এই ক্ষমা চাওয়ার ঘটনা জামায়াতের রাজনীতিতে কি নতুন মোড় আনবে? জামায়াত কি সত্যি সঠিক পথে নেই? আপনারা জানান কমেন্টের ঘরে।